আসসালামু আলাইকুম। আ ২১ মে ২০২৫ সেনাপ্রধান অফিসারদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। আপনারা জানেন গত কয়দিন ধরেই সেনাপ্রধানের নানান ধরনের আ কি বলবো যে বানরের মতো চক্কর খাচ্ছেন তিনি। এই বাদরামি করতে, করতে তিনি বেশ কিছু আ এটাকে বলা চলে যে রাষ্ট্রের যে আইন, সে আইনকেও লঙ্ঘন করছেন তিনি। তো তাকে মনে করতে হবে যে তার মতো কিছু কুলাঙ্গার, কিছু আওয়ামী সেনাবাহিনীর কথায় পুরো সেনাবাহিনী উঠবে বসবে না। কিছু ইউটিউবারকে ভাড়া করে তারপরে তিনি নিজে যা মনে চায় তাই করতে পারবেন। এই দেশের মানুষ আওয়ামী লীগকে আবার ফেরানোর সেই মেজাজে নাই। আমি আ সেই অফিসারদের উদ্দেশ্যে তিনি কি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা আপনাদেরকে চুম্বকাংশ শোনাবো কারণ পুরোটা অনেক লম্বা। তার আগে কিছু কথা বলে নিই যে আচ্ছা আমি আমার মনে হয় সেনাপ্রধানের এই বক্তব্যটা আপনাদের আগে গুরুত্বপূর্ণ জায়গাগুলো শোনাই। সেটা হচ্ছে আ কর্তব্যরত অফিসারদের উদ্দেশ্যে সেনাপ্রধানের বক্তব্য ২১শে মে ২০২৫ কর্তব্যরত ব্যক্তি ব্যতীত দেশের সকল সেনানিবাস ও জাতিসংঘ মিশনে মোতায়েন সকল সেনা অফিসার এই অনুষ্ঠানে যোগদান করেন। প্রথম অংশে সেনাপ্রধান অফিসারদের উদ্দেশ্যে প্রায় ৩০ মিনিট বক্তব্য রাখেন এবং এরপর প্রায় ১ ঘন্টা ১৫ মিনিট অফিসারদের প্রশ্নের উত্তর দেন। এখানে ২ নম্বরেই বলা হয়েছে, সাধারণভাবে সেনাপ্রধানকে বেশ ক্লান্ত, খানিকটা হতাশ ও স্বভাববিরুদ্ধভাবে উত্তেজিত দেখা গেছে। তার প্রাথমিক বক্তব্যে তিনি নিরলসভাবে কাজ করে দেশের প্রতি দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনীর সকল সদস্যকে অভিনন্দন জানান। তবে বিভিন্ন কারণে সে দেশের শান্তি শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতির সম্পর্কে তিনি হতাশা ব্যক্ত করেন। তার বক্তব্য ও প্রশ্ন উত্তরের পর্বের আলোচনার উল্লেখযোগ্য অংশসমূহ নিম্নরূপ। আচ্ছা, এইখানে তিনি বলেছেন আ যে সার্বিকভাবে দেশে একটি অরাজক পরিস্থিতি বিরাজ করছে বলে তিনি উল্লেখ করেন। সময়ের সাথে পরিস্থিতির আরও অবনতি হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। আইনশৃঙ্খলা বাহিনী, বেসামরিক প্রশাসন সহ সকল সংস্থা ভেঙে পড়েছে এবং পুনর্গঠিত হতে পারছে না। শুধুমাত্র সশস্ত্র বাহিনী এখন পর্যন্ত টিকে আছে এবং দেশের স্থিতিশীলতা রক্ষায় কাজ করে যাচ্ছে বলে এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই বক্তব্যটা দেওয়ার জন্যই তিনি গত ৯ মাস ধরে আপনাদের মনে আছে ১ম এ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলেকে পাগল সাজিয়ে তারপর মারা হলো। এরপরে সংঘবদ্ধভাবে আপনার ধর্ষণের ঘটনা ঘটলো। এই কয়দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীকে মারা হলো যে কিনা আ বিএনপি সমর্থক একজন আ ছাত্র ছিল, অর্থাৎ ছাত্রদল সমর্থক। আ এখন এই যে ঘটনাগুলো ঘটিয়ে দেখেন কি করা হলো, ভিসির সাথে মুখোমুখি করা হলো বিএনপিকে। ওইদিকে আপনার ইয়েতে আসিফ মাহমুদের বিরুদ্ধে বিএনপিকে উস্কে দেওয়া হয়েছে সিটি কর্পোরেশনে ইশরাককে বসানোর জন্য। আমি মনে করি ইশরাক এখানে এই জোর জুলুম করে তারপরে বসার জন্য ইশরাক ছ্যাঁচড়ামো করে তারপরে সিটি কর্পোরেশনে বসার মতো ছেলে না। সামনে যদি মেয়র ইলেকশন হয়, কোনো নির্বাচিত সরকার হলে সেইভাবেও তার যাওয়ার সুযোগ আছে। কিন্তু তাকে উস্কে দিয়ে তারপরে আসিফ মাহমুদের বিরুদ্ধে লাগানো হয়েছে। এই জায়গায় একটা বড় ভূমিকা পালন করেছে আসিফ নজরুল। আমি অনেক কিছু আপনাদেরকে কার সাথে কথা হয়েছে সেগুলো উল্লেখ করছি না। তবে এইটুকু আমি আমার তাদের সাথে কথা বলে যেটা দেখেছি যে আসিফ নজরুল ২ দিকে ঢোলের তিনি বাড়ি দিয়েছেন। এই পক্ষকে উত্তেজিত করেছেন, এই পক্ষকে বলেছেন তুমি এটা করো। সো সে সরকারে থেকে ইশরাককে বসতে দেবে না এটা যেমন বলছে, সে আবার ইশরাককে বলছে যে এই সরকারে সে নাম ধরে কয়েকজনের কথা বলেছে যে এই ব্যক্তি নাকি ইশরাককে বসতে দিচ্ছে না। যে কারণে বিএনপি তাদের বিরুদ্ধে এখন ক্ষেপছে। তো এই কাজটা সেনাপ্রধান অনেক আগেই করতে চেয়েছে। অনেক আগে থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করুক এবং মানুষ ইউনূস সরকারের প্রতি একটা আ বিরূপ একটা পরিস্থিতি তৈরি করে তারপরে তাদেরকে সেনাবাহিনীর কাছে যাতে সারেন্ডার করে যে, "স্যার আপনারাই ক্ষমতা হাতে তুলে নেন।" এই চেষ্টা তিনি ৫ তারিখের আগে ৩ তারিখ থেকেই শুরু করেছে। তার ইচ্ছা ছিল আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা করে তারপর একটা সরকার গঠন হবে। আর আসিফ নজরুলকে দিয়ে তিনি যেভাবে চান সেভাবে করতে পারবেন। কিন্তু সেটা সম্ভব হয় নাই। আমি সরকারকে বলব অতি সত্বর ডিজিএফআই এর এই সোর্স আসিফ নজরুলকে দ্রুত সরকারের এই উপদেষ্টা থেকে বহিষ্কার করা হোক। তারপরে তিনি বলেছেন
যে ৫ই আগস্ট হতে এ পর্যন্ত দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনীর অক্লান্ত নিঃস্বার্থ ভূমিকা পালন করতে সেনাবাহিনী ও সেনাপ্রধানকে টার্গেট করা হচ্ছে বলে তিনি হতাশা ব্যক্ত করেন। সেনাবাহিনী ভালো করেন এই ৫ তারিখের পর থেকে। আপনারা সারা দেশে আপনাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। এই সেনাপ্রধান, এই সেনাপ্রধানের আপনার তাদের যেইসব উচ্চপদস্থ যেই জায়গা থেকে তাদের কমান্ডিং মানে কমান্ড করা হয়, সেই জায়গা থেকে আমি অন্তত ২০ জন মেজর, ক্যাপ্টেন তাদের সাথে কথা বলে শুনেছি যে, তাদেরকে কাজ করতে দেওয়া হয় না। তারা কয় তারা বলছে, "ভাই আমাদেরকে রাস্তায় কেন নামিয়েছে আমরা জানি না। আমাদের সব পাওয়ার আছে কিন্তু আমাদেরকে কোনো কিছু" অস্ত্র উদ্ধার করতে পর্যন্ত তাদেরকে দেওয়া হয় না। অস্ত্র উদ্ধার করতে গেলে আমি দক্ষিণবঙ্গের যেকোনো একজন অফিসারের কাছ থেকে শুনেছিলাম যে, "ভাই আমরা অস্ত্র উদ্ধার করতে যাই, আমরা তো এটা আগে আমাদের রিপোর্ট করতে হয়।" এবং যেখানে রিপোর্ট করে এর বাইরে অন্য কেউ জানার কথা না। কিন্তু তারা অস্ত্র উদ্ধার করতে যখন যায়, যেয়ে দেখে যে ৫ মিনিট আগে, ৩ মিনিট আগে, ২ মিনিট আগে তিনি পলাতক। তার মানে যাদেরকে তারা রিপোর্ট করছে তার অফিসারদেরকে, তারা এটা জানিয়ে দিচ্ছেন যে, "এখান থেকে সরে যাও।" আওয়ামী লীগের এই লোকজনকে তারা এইভাবে বাঁচাচ্ছে।